যদি আজকে রাতে বার্সেলোনা সামহাও স্লিপ করে, তবে বার্সেলোনার স্লিপ করার সম্ভাবনা আসলেই আজকে কম, কারণ তাদের খেলা কার সাথে? রেলিগেশন জোনের দল ওভিয়েদোর সাথে, যারা হচ্ছে শেষ 11 ম্যাচেই আপনার জেতে না। 25 বছর পর তারা নু ক্যাম্পে ফিরছে, ঠিক আছে ফাইন, কিন্তু ওভিয়েদোর সেই দুঃস্বপ্নের মতো সময়টাই তারা এবার ফেস করছে লা লিগায়। লম্বা একটা সময় তাদের কোনো জয় নাই, এমন সব রেকর্ড নিয়েই তাদের নামতে হবে বার্সেলোনার এগেনস্টে। বার্সেলোনা স্লাভিয়া প্রাহার বিপক্ষে তারা লাস্ট ম্যাচটা জিতলো, কিন্তু সেই ম্যাচেও ডিফেন্ডিং নিয়ে হানসি ফ্লিককে এই ম্যাচের আগেও কথা বলতে হয়েছে। স্লাভিয়া প্রাহার ম্যাচের পর আপনি কথা বলেছেন, মাঝখানে যে সময়টুকু পেয়েছেন সেখানেও আপনাকে কথা বলতে হয়েছে, কারণ শেষ 4 ম্যাচে বার্সেলোনা 6টা গোল কিন্তু হজম করেছে। যদিও স্লাভিয়া প্রাগের বিপক্ষে যে গোলটা তারা হজম করেছে, একটা সেট পিস, আরেকটা হচ্ছে ওন গোল, এতে হয়তো তেমন কিছু করার ছিল না, কিন্তু শেষ কয়েকটা ম্যাচে মানে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে যেভাবে বার্সেলোনা হেরেছে ওটাকে তো আর ব্যাখ্যা করা সম্ভব নয়, যেভাবে তারা 2-1 গোলে হেরেছে। রেসিং সান্তান্দারের সঙ্গে ম্যাচটা ছিল কোপা দেল রের ম্যাচটা, যেটা তারা 2-0 গোলে জিতলো। এই ম্যাচগুলোতে মানে ওই এল ক্লাসিকোর পারফরমেন্সের পর থেকে একটু মনে হয় কোনো একটা জায়গায় কখনো কখনো সময় সময়ে বার্সেলোনা একটু তাল কেটেছে। এখন এই তাল কাটার পেছনে কারণ কি? রিয়াল মাদ্রিদ তাদের উপরে চাপ প্রয়োগ করছে। তাই আগের সপ্তাহে যখন সোসিয়েদাদের সঙ্গে তারা হারলো, তার আগেই তো রিয়াল মাদ্রিদ ব্যবধানটা 4 থেকে কমিয়ে 1-এ নিয়ে এসেছিল। এরপরে বার্সেলোনা হারার পরে না ওই পয়েন্টের ব্যবধানটা 1-ই থেকে গেল, আর এই সপ্তাহে রিয়াল মাদ্রিদ আবারও আগে জিতে বার্সেলোনার উপরে প্রেশারটা দিয়ে রাখলো। এইটা একটা প্রেশার হয়তো কাজ করছে প্রেশার গ্রুপ হিসেবে, আমি জানি না সেটা কতখানি বার্সেলোনা সামলাতে পারছে, কিন্তু বার্সেলোনার জন্য আজকের ম্যাচটায় ওইভাবে সিমিংলি কোনো প্রবলেম আসলে দেখা যাচ্ছে না। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে স্লাভিয়া প্রাগের বিপক্ষে জেতার পরে বার্সেলোনার সমর্থকদের কাছ থেকে আমি কয়েকজনের কাছ থেকে শুনেছি তারা একটু হতাশ, মানে টিমের পারফরমেন্সে, আমি জানি না কেন, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচগুলো আসলে এভাবেই যাবে। ওই ম্যাচের এক ধরনের মাত্রা ছিল, সেটা হচ্ছে তাপমাত্রা। তারা যে ঠান্ডার ভেতরে খেলেছে সেটা হয়তো তাদের পারফরমেন্স বলছেন না হানসি ফ্লিক। হ্যাঁ, হতে পারে, মানে এক্সকিউজ হিসেবে তিনি দেখাচ্ছেন, এটা ভালো যে হানসি ফ্লিক এটা দেখান না, কিন্তু এই ম্যাচে আসলে আর কোনো যুক্তি বা অজুহাত কোনো কিছু খাটার কথা নয়। একে তো ওভিয়েদোর সঙ্গে ম্যাচ, পয়েন্ট টেবিলের ওই অবস্থা ওভিয়েদোর, আর বার্সেলোনা নু ক্যাম্পে যখন যাচ্ছে তখন তাদেরকেও এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আর কিন্তু পা হড়কানোর কোনো সুযোগ নাই, যেটা রিয়াল মাদ্রিদ এতদিন তাদেরকে দিয়ে এসেছিল। হানসি ফ্লিক বলছেন 90 মিনিট ফোকাস ধরে রাখা বার্সেলোনার নতুন মন্ত্র। প্রতিপক্ষ আমাদের সাথে আগে গোল করছে, এটা শুধরাতে হবে। ভুল করছি কিছু, সেখান থেকেই গোল খাচ্ছি। আমাদের ফুল ম্যাচে আরো ফোকাস থাকতে হবে, আমাদের বিপক্ষে অন্য দলগুলো সবটুকু দিয়ে ডিফেন্ড করে, আমাদেরও তৈরি থাকতে হবে। এটা ন্যাচারাল না যে আপনার বিপক্ষে দলগুলো আসলে সব কিছু দিয়েই নিংড়ে দিয়ে খেলার চেষ্টা করবে। রিয়াল মাদ্রিদ এটা ফেস করে, হয়তো রিসেন্টলি ফেস করে না রিয়াল মাদ্রিদের অবস্থার কারণে। বার্সেলোনা এগেইনস্টে তো রিয়াল ওভিয়েদো যে কি করবে নাকি, যে আসেন ভাই অ্যাটাকিং ফুটবল খেলি, লাভ আছে নাকি তাতে? কোনো লাভ নাই, কারণ খেলাটা হচ্ছে নু ক্যাম্পে। 1-2 হচ্ছে গিয়ে আপনার বার্সেলোনার, ধরেন এই মুহূর্তে এই দলটার ফরওয়ার্ড লাইনে কোনো ইনজুরির প্রবলেম নাই, স্পেশালি হচ্ছে কি আপনার রাফিনিয়া, লামিন ইয়ামাল, তাদেরকে আপনি পাচ্ছেন, লেভানডস্কি, ফার্মিন লোপেজ, হ্যাঁ পেড্রিকে ছাড়া আবারও আপনার হচ্ছে মিডফিল্ডের নতুন ফরম্যাটে আসলে যেতে হবে হানসি ফ্লিককে। সেই ফরম্যাটটা কি হবে আমরা দেখলাম। আপনি গাভিকে পাবেন, কিন্তু এই ম্যাচে আপনি পাবেন না। পেড্রি গাভি হচ্ছে গিয়ে, গাভিকে হয়তো আপনি কয়েক সপ্তাহের মধ্যে আপনি আপনার 11-এ পেয়ে যাবেন। রোনাল্ড আরাহু হচ্ছে গিয়ে দলের সাথে যোগ দিয়েছেন, তাকে কি আসলে ডিফেন্স লাইনে এনে আবার এরিক গার্সিয়াকে মিডফিল্ডে নিয়ে যাওয়া হবে? এই ইকুয়েশনটা আসলে কি দাঁড়ায় হানসি ফ্লিকের, সেইটা হচ্ছে গিয়ে এই ম্যাচে সবার দেখার আগ্রহে থাকবে। এবং লামিন ইয়ামাল, তাকে আপনি স্লাভিয়া প্রাহার এগেনস্টে পান নাই, লা লিগার ম্যাচ আপনি ইয়ামালকে পাচ্ছেন, রাফিনিয়াকে আপনি পাচ্ছেন। আবার দেখা যায় যে কাউকে কি আবার রেস্ট দেওয়া হয় কিনা, কারণ লাস্ট চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটাও কিন্তু এই উইকে, সেইটা বার্সেলোনার জন্য জেতা ইম্পর্টেন্ট যদি তারা টপ 8-এ ফিনিশ করতে চায়। সুতরাং ওই ইকুয়েশনটাও কিন্তু থাকবে। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগটা আড়ালে থাকবে, এবং চ্যাম্পিয়ন্স লিগে যখন হানসি ফ্লিক তার মিডফিল্ডটা নামাবেন তখন তিনি ফ্র্যাঙ্কি ডিয়ংকেও পাবেন না, তখন তিনি পেদ্রিকেও পাবেন না, একজন সাসপেনশনে, একজন ইনজুরিতে। আজকের ম্যাচে আপনি যে মিডফিল্ডটা ব্যবহার করবেন এইটা আসলে আপনাকে পরের ম্যাচে হেল্প করবে না। মানে ডিয়ংকে ড্রপ করার তো আসলে এই ম্যাচে তেমন কোনো সুযোগ আমি দেখি না, বরং ডিয়ং এর সঙ্গে এমন একটা কম্বিনেশন হয়তো নামাতে হবে হানসি ফ্লিককে, যেটা তিনি পরের ম্যাচে আবার তাকে ভেঙে ফেলতে হবে 2-3 ম্যাচে। যদিও একটা জিনিস ভালো যে পরের ম্যাচটা মানে শেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে তাদের নু ক্যাম্পেই পড়েছে, কিন্তু
বার্সেলোনা যেটা অ্যাফোর্ড করতে পারবে না সেটা হচ্ছে টপ 8-এ না থাকাটা। চ্যাম্পিয়ন্স লিগে টপ 8-এ থাকাটা বার্সেলোনা মনস্তত্ত্বের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। লা লিগায় তারা খুব সুবিধাজনক জায়গায় আছে, যদিও পয়েন্ট টেবিল সেটা বলছে না। তাদের পারফরমেন্সের সঙ্গে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের তফাৎটা নিশ্চয়ই খুব ভালো কিছু তাদের জন্য নয়, কিন্তু কতগুলো ব্যাপার স্যাপার আছে যেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা বলেন আর ভাবনা বলেন হান্সি ফ্লিককে করতেই হচ্ছে, যার অনেক কিছু হয়তো আমরা আজকের এই ম্যাচে আবার এই জিনিসটা চিন্তা করেন, যেই চাপে বার্সেলোনা ম্যাচে নামার আগ পর্যন্ত থাকবে, আবার এই ম্যাচে যদি আপনি ওভিয়েদোকে হারিয়ে দিতে পারেন, পয়েন্টের ডিফারেন্সটা কিন্তু আপনি আবার 4-এ নিয়ে যাবেন। ওইটা কিন্তু আপনাকে ওই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলার আগেও আপনার একটা বুস্ট হিসেবে কাজ করবে। হ্যাঁ, একে আপনি হচ্ছে কি মানে আপনি আবারও সেই জিনিসটা আসলে টপে উঠে যাবেন সেই জায়গাটায়। তো ওইটাও কিন্তু বার্সেলোনার জন্য একটা মনস্তাত্ত্বিক লড়াই হিসেবেই কাজ করবে। দেখা যাক বার্সেলোনা এই ম্যাচে কি করে। দর্শক, আপনার কাছে জানতে চাই এই ম্যাচের প্রেডিকশন, লা লিগা কোন দিকে যাচ্ছে জানাতে পারেন আমাদেরকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.